আজকের ভূমিকম্পের ঘটনার পর সবার মনে এখন আতঙ্ক আফটার শক নিয়ে। আফটার শক দেরিতে হলে কি সুবিধা বেশি নাকি বিপদ আরও বেশি? বিগত এক বছরে ছোট মাঝারি মিলিয়ে 112-এরও বেশি ভূমিকম্পের ঘটনা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে, এগুলো নিয়েই করব আজকের আলোচনা। আজ সকাল 10:38 আমরা যেই ভূমিকম্প অনুভূত করতে পেরেছি সেটা 5.5 থেকে 5.7 মাত্রার, অর্থাৎ মাঝারি শক্তির ভূমিকম্প। কিন্তু অ্যালার্মিং বিষয় হলো, এক্সপার্টদের মতে এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জোরালো অনুভূত ঝাঁকুনিগুলোর মধ্যে একটি। এর পিছনে রিজন হলো, এই ভূমিকম্পটা হয়েছে সারফেস লেভেল থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। এবং এই অগভীরে হওয়া ভূমিকম্পর মাত্রা কম হলেও সেটা কতটা বিপজ্জনক হতে পারে সেটার একটা এক্সাম্পল আপনাকে শোনাই। 2011 সালে নিউজিল্যান্ডের ভূমিকম্পের মাত্রা ছিল 6.3, কিন্তু গভীরতা ছিল মাত্র 5 কিলোমিটার। আর কি হয়েছিল জানেন? 185 জনের প্রাণ চলে গিয়েছিল, 10,000 বাড়ি ভবন ধস নেমেছিল এবং সেখানে আনুমানিক ক্ষতি হয়েছিল প্রায় $40 বিলিয়ন, মানে 4 লাখ কোটি টাকার। যাই হোক, রাইট নাও সবাই দুশ্চিন্তায় রয়েছে আফটার শক এটার কারণে। এবং আফটার শক নিয়ে অনেকের মাঝে অনেক রকম ভুল ধারণাও জন্মেছে। যেমন অনেকে নিশ্চিত হয়ে বলছে নেক্সট 96 আওয়ার্সের মধ্যেই আফটার শক হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কারো ধারণা আফটার শক যত দেরিতে হবে তত সেটার মাত্রা কমবে। ওয়েল, আফটার শকের সময় এভাবে প্রেডিক্ট করা যায় না এবং এভাবে নিশ্চিত হয়েও বলা যায় না, কারণ আফটার শক কয়েক ঘন্টা, কয়েকদিন, কয়েক মাস পরেও হতে পারে। যেমন 2015 সালে নেপালে 7.8 মাত্রার ভূমিকম্পের 12 দিন পরেও 7.3 মাত্রার আফটার শক এসছে। জাপানে 2011 সালের ভূমিকম্পের পরে মাসের পর মাস ধরে 7+ মাত্রার আফটার শক হয়েছে। এবং এই ডেটা থেকে আফটার শক নিয়ে এই অনুমান করা যায় যে দিন পার হলেই আফটার শকের তীব্রতা কমে যায় না। তবে এটা সঠিক, মোস্ট অফ দ্য কেসেস আফটার শকের যে মাত্রা সেটা সাধারণত মেইন ভূমিকম্পের থেকে 1 থেকে 1.3 এরকম কম হতে পারে। এছাড়া এমনও হতে পারে ছোট ছোট ভূমিকম্পের মাধ্যমে আফটার শক রিলিজ হয়ে যায়। এখন আসি বাংলাদেশে এরকম একটা অগভীর অঞ্চলে ভূমিকম্প কেন এক্সপিরিয়েন্স করলো। ওয়েল, এই বিশাল ঝাঁকুনি সাডেনলি হলেও এমন হওয়ার ইঙ্গিত বিশেষজ্ঞরা আগে থেকেই দিচ্ছে। জিওগ্রাফিক্যালি বাংলাদেশের অবস্থান 3টা বড় টেকটনিক প্লেটের জাংশনে, এবং এই প্লেটগুলোর ধাক্কাধাক্কির মাধ্যমে কিন্তু হিমালয় তৈরি হয়েছে, বাংলাদেশের ডেল্টা গঠন হয়েছে। এবং এদের মধ্যে ইন্ডিয়ান টেকটনিক প্লেটের যে স্পিড সেটা বাড়ছে। হিমালয়ের নিচে ম্যান্টলে ফ্র্যাকচার দেখা যাচ্ছে। এই ফ্র্যাকচারের ফলে চাপ বাড়ছে, যেই চাপের কারণে আশেপাশে যে সমস্ত ফল্ট রয়েছে, অর্থাৎ মধুপুর, ত্রিপুরা, এই সমস্ত জায়গায় ছোট ছোট আকারে প্রেসার রিলিজ হচ্ছে, যার কারণে ভূমিকম্প কিন্তু একটু একটু করে অনুভূত হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন ইভেন ডেটাও রয়েছে। 2024 সেপ্টেম্বর থেকে 2025 সেপ্টেম্বর পর্যন্ত ছোট মাঝারি মিলিয়ে 100টারও বেশি ভূমিকম্প এক্সপিরিয়েন্স হয়েছে, যার মধ্যে 18টারও বেশি ছিল দেশের অভ্যন্তরে। এবং এটা কিন্তু অস্বাভাবিক। গড়ে বছরে 58টা 4+ মাত্রার ভূমিকম্প এক্সপিরিয়েন্স হওয়াটা স্বাভাবিক, বাট 100টারও বেশি, এটা কিন্তু অস্বাভাবিক। এবং এর মানে এটাই বোঝায় টেকটনিক প্লেটের উপর যে স্ট্রেস বাড়ছে, সেই স্ট্রেসটা সে আর ধরে রাখতে পারছে না, যার কারণে একটু একটু করে রিলিজ পাচ্ছে। এবং এই একটু একটু করে রিলিজ পাওয়ার ফলে কিন্তু এমন নয় যে বিপদ কমছে, হতে পারে চাপ সামলাতে না পেরে হয়তো বড় আকারেই প্রেসার রিলিজ হবে এবং বড় আকারের ভূমিকম্প হওয়ার পসিবিলিটিও আছে। আবার এমনটা নাও ঘটতে পারে। বর্তমানে সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা, আমাদেরকে যেন এমন কোনো সিচুয়েশনের মুখোমুখি হতে না হয়। কারণ ঢাকা শহরের স্ট্রাকচার আমরা এমন করে ফেলেছি যে 2023 সালে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছিলেন 9 মাত্রার ভূমিকম্প যদি হয় তাহলে 1 লাখের উপর বিল্ডিং ধসে পড়বে, পুরান ঢাকার চিত্র সবচেয়ে ভয়াবহ হবে, কোনো রেস্কিউ অপারেশন চালানো যাবে না এবং সেটাকে পরিত্যক্ত ঘোষণা করা হবে। অফকোর্স ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে সবাই আতঙ্কিতই হবে, বাট আতঙ্কিত না হয়ে মনোবল শক্ত রেখে কিন্তু পরিস্থিতি মোকাবেলা করা উচিত। এবং কিছু বিষয় সবারই মাথায় রাখা উচিত। ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিন। বিল্ডিং এর কলাম বা পিলার ঘেঁষে আশ্রয় নিন। রান্নাঘরে থাকলে গ্যাসের চুলো বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন। এবং ভুলেও তাড়াহুড়ো করে উপরতলা থেকে সিঁড়ি বেয়ে নামার চেষ্টা করবেন না, এতে ক্ষতি আরো বেশি হতে পারে। অ্যান্ড যদি ভাঙা দেয়ালের নিচে চাপা পড়ে যান তাহলে বেশি নড়াচড়ার চেষ্টা করবেন না, বরঞ্চ শক্তি সামর্থ্য থাকলে কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন যাতে ধুলোবালি শ্বাস নালীতে না ঢুকে।